কালীর যে ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন, পৃথিবী কখনো সে ব্যাখ্যা শোনেনি। উগ্র ভয়ঙ্করা কালীকে ঘরের মেয়ের মতো স্নেহের শাসনে বেঁধে ফেলেছিলেন রামপ্রসাদ। কৃষ্ণের বাঁশির শব্দে যে সঙ্গীতের শুরু, সেই সঙ্গীতকে এবার সাধনার অঙ্গ করে ফেলেছিলেন তিনি। মহাশক্তিকে যে সুর দিয়েও বাঁধা যায়, এর আগে তাকেও ভাবতেই পারেনি। ফলে বাংলার সাধনা আর সংস্কৃতির ক্ষেত্রে একটা বিরাট বিপ্লব দেখা দিয়েছিল। সেই রামপ্রসাদী বিপ্লবও কিন্তু কালীকে সবটা ধরতে পারল না। মানে কালী তত্ত্ব আর তার রূপের ব্যাখ্যা সেখানে পূর্ণতা পেল না। এবার সে কাজটি করতে এলেন রামকৃষ্ণ। কালী কে, কালী কেন, আর কালীর কত রূপ, এই সমস্ত জটিলতার দর্শনকে সাধারণ মানুষের একেবারে হাতের নাগালে এনে দিলেন তিনি। কালীর এত বৈচিত্র্যের কথা নইলে কেই বা জানতে পারত। কালীর একটা নতুন পরিচয় দিলেন তিনি। কি বললেন? চলুন সেই কথা এবার শোনা যাক। শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স কালীর কথা। ব্রহ্ম আর শক্তি অভেদ বললেন শ্রীরামকৃষ্ণ। কেন বললেন? কারণ পাশ্চাত্য বিজ্ঞানের আলোয় আলোকিত শিক্ষিত সমাজ সে যুগে মূর্তি পূজার ঘোর বিরোধী ছিল। ঈশ্বরের মূর্তিকে তারা বলতো পুতুল। নির্গুণ ঈশ্বর কি আবার চালকলা খেতে আসবে নাকি, এমন একটা ব্যঙ্গ নিয়ে তুমুল হাসাহাসি করত সেই সময়ের কলকাতা। আর তার উপর কালী হলে তো কথাই নেই। শিক্ষিত শ্রেণীর কাছে কালীর কোনো কদর কখনো ছিল না। এমনকি শহরের সেই সময়ের কিংবদন্তি ডাক্তার মহেন্দ্রলাল সরকার, তিনি পর্যন্ত কালীকে সাঁওতালি রমণী বলে প্রকাশ্যে ব্যঙ্গ করেছেন। হ্যাঁ, তিনিই ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের শেষ চিকিৎসক। তা সে যাই হোক, মূর্তি পুজো, বিশেষ করে কালী পুজো নিয়ে শিক্ষিত শহরের এই যে প্রবল উন্নাসিকতা, তার বিরুদ্ধে একা দাঁড়িয়েছেন একজন গ্রাম্য নিরক্ষর পূজারী ব্রাহ্মণ রামকৃষ্ণ পরমহংস। তার অপূর্ব যুক্তি আর অতলান্ত প্রজ্ঞা দিয়ে একের পর এক যা যা উত্তর তিনি সাজিয়েছেন, তাকে খণ্ডন করার মতো আর কোনো শব্দ কারো মুখে কখনো জোগায়নি। উচ্ছৃঙ্খল সমাজ থেকে বুদ্ধিজীবী মহল রামকৃষ্ণের কালী ব্যাখ্যার সামনে আগাগোড়া খাস কলকাতা একেবারে চুপ। কলকাতা বলছি এই কারণে যে সেই সময় এই শহরটাই ছিল দেশের রাজধানী এবং সংস্কৃতির পীঠস্থান। রামকৃষ্ণ পরমহংস আরেকটা কাজ করলেন। সমাজের পথপ্রদর্শক যারা, তাদের চিন্তার মধ্যে কালীকে বসিয়ে দিলেন, যাতে বাকি সমাজকে শেখানোর দায়িত্বটা তাঁরাই নিতে পারেন। তেমনই এক পথপ্রদর্শকের নাম হল কেশবচন্দ্র সেন। ইংরেজি শিক্ষায় শিক্ষিত কেশব সেন সেই সময়ের কলকাতার তরুণ প্রজন্মের রাজা। তাঁরই হাত ধরে নিরীশ্বরবাদী ব্রহ্মের উপাসনা আর ব্রাহ্ম সমাজের তখন রমরমা। কেশব সেনের কথাই যেন অঘোষিত শাস্ত্র। সেই কেশব সেনের সঙ্গে একবার লঞ্চে করে ঘুরতে গেলেন রামকৃষ্ণ পরমহংস। লঞ্চে ঠিক ঠিক করছে তখন ব্রাহ্ম সমাজের লোকজন। মাঝগঙ্গায় এই ভিড়ের মধ্যেই কেশব সেনকে তিনি কালী বোঝাতে বসলেন শ্রীরামকৃষ্ণ। বললেন, যে ব্রহ্মের তারা উপাসনা করেন, সেই নির্গুণ পরম চৈতন্যের সঙ্গে পরমা শক্তির কোনো বিরোধ নেই। একটা সাপ যদি কুণ্ডলি পাকিয়ে নিষ্ক্রিয় অবস্থায় শুয়ে থাকে, তাহলেও সেটা সাপ। আবার যদি সে সক্রিয় হয়ে এঁকে বেঁকে চলতে শুরু করে, তাহলেও সে সাপ। স্তব্ধ কেশব সেন সেই প্রথম শুনলেন যে ব্রহ্ম আর শক্তি অভেদ, এক। নিষ্ক্রিয় দ্রষ্টা অবস্থায় যিনি ব্রহ্ম সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তিনিই কালী। কলকাতা তখন এসব কিছুই জানত না যে কালীরও নির্গুণ অবস্থা আছে, আর সেই অবস্থার নাম মহাকালী বা নিত্যকালী। তার কোনো প্রকাশ ঘটে না। আর যার প্রকাশ ঘটে সেই শ্যামা কালী কিংবা দক্ষিণা কালীও আসলে এক মহাশূন্য বা অনন্তের প্রতীক। তাই তারা নীল বা কালো, এই দুটো রঙই যে অনন্ত। শূন্যতাকে দূর থেকে দেখলে এই দুটো রঙই তো দেখতে পাওয়া যায়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, অশ্বিনী কুমার দত্ত, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, প্রতাপচন্দ্র মজুমদার, বিজয় কৃষ্ণ গোস্বামী, গিরিশচন্দ্র ঘোষ, দয়ানন্দ সরস্বতী, নন্দলাল বসু প্রমুখের মতো সমাজের চালিকা শক্তিদের অক্লান্তভাবে কালী বুঝিয়ে বেড়ালেন রামকৃষ্ণ পরমহংস। আর তাঁর নিজস্ব কালীবাদ এবং কালী তত্ত্বের সবটা দিয়ে এক তুমুল কালী বিরোধী আগুনকে কালীর ছাঁচেই গড়ে পিটে নিলেন তিনি। তার নাম স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসের কালীতত্ত্বের নির্যাস তিনি। কালী বলতে নিজে যা বোঝেন সেই আদর্শেই তার প্রিয়তম শিষ্যটিকে গড়ে তুলেছেন গুরু রামকৃষ্ণ। তাই বিবেকানন্দই হলেন রামকৃষ্ণ পরমহংসের কালীতত্ত্বের পরম নজির, যার চোখে জড় বলে কিছু নেই। সৃষ্টির সর্বত্র সেই অনন্ত মহাশক্তিরই প্রবল প্রকাশ। এই হলেন রামকৃষ্ণ পরমহংসের কালী। এই আশ্চর্য কালী তত্ত্বই পরবর্তী সময়ে বিশ্বের বিজ্ঞান সাধনাকে আমূল বদলে দিয়েছে। সে অবশ্য অন্য প্রসঙ্গ, পরে কখনো বলা যাবে।